আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের পেঁপে গাছের যে পরিচর্যাটা, মাসিক পরিচর্যা। তো আমরা পেঁপে গাছ লাগানোর পর থেকে গাছগুলোতে কোনো সার ব্যবহার করিনি এখন পর্যন্ত। আর সার ব্যবহার না করার কারণ হচ্ছে এই পেঁপে গাছগুলো হচ্ছে আমাদের পুকুরে তোলা মাটি, অর্থাৎ যে মাটিটা আমরা পুকুর থেকে তুলে পাটটার সংস্কার করছি সে মাটিতেই মূলত গাছগুলো লাগানো হয়েছিল। তো আমরা এই গাছগুলোতে কোনো প্রকার দেখেন, আর বৃষ্টি হলে গাছের যেটা সমস্যা হয় সেটা হচ্ছে ছত্রাক। এই ছত্রাক গাছের গোড়া পচন করে, এই পচন যেন না করে এই জন্য আমরা এখানে ট্রাইকোডার্মা যেটা অণুজীব, সেই অণুজীবটাও ব্যবহার করব। দেখেন গাছগুলো দেখালাম আপনাদেরকে। চলেন সারগুলো কীভাবে মিক্স করি এটা একটু দেখে আসি। আমরা কিন্তু এই পুকুরটাতে ক্যাটফিশ অর্থাৎ শিং মাগুর, পাবদা, গুলশা এই জাতীয় মাছগুলো উৎপাদন করে থাকি। এবং উপরে যে নেটটা দেওয়া আছে আমরা এই নেটটাকে এবার কাজে লাগাবো তরমুজ এবং শশা চাষ করে। আমরা এখন এই নেটের উপরে তরমুজ লাগাই দিব। তরমুজটা যখন লাগাবো তখন আপনাদেরকে দেখানো হবে বিস্তারিতভাবে। আমরা এখন সারটা মেপে নিব এখানে। তো আমাদের ডিজিটাল কাটাই, যেটা ডিজিটাল কাটায় আমরা 0 করে নিছি এবং গাবলার ফ্যাটটা মেরে নিছি। এখানে আমরা 7 থেকে 8 কেজি ভার্মি কম্পোস্ট জৈব সার নিব। এবং আমরা যে তরমুজের গাছগুলো লাগাবো, এই যে তরমুজের গাছের চারা এগুলান দেখেন, চারা রেডি করে নিচ্ছি। আর 2 পাতা থেকে 4 পাতা 3 পাতা হলেই আমরা চারাগুলো গাছগুলো বপন করে দিব জায়গা মতো। আমরা নিজেরা খাওয়ার জন্য কিছু বটবটি গাছ লাগাইছি। এই যে বটবটি গাছগুলো দেখেন, খুব সুন্দর বটবটি গাছ হয়েছে। দেখানোর চেষ্টা করতেছি। এর আগে কয়েকটা বটবটি খাইছি, এখন আবার ফুল টুল দেখতেছি না। হয়তো বৃষ্টির জন্য হচ্ছে না, রোদ নাই, প্রচুর বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি হলে হয়তো বা বটবটিগুলো আবার পুনরায় বটবটিগুলো ধরবে। এই যে কিছু ফুল এখানে দেখা যাচ্ছে আসতেছে, গাছের গোড়া থেকে ফুল ছাড়তেছে। আমার প্রতি বছর দুর্গাপূজায় আমার পুকুর পাড় থেকে যে মিষ্টি কুমড়া গাছগুলো লাগাই, এখান থেকে মিষ্টি কুমড়া বাসায় নিয়ে যাই পূজা উপলক্ষে। তারই ধারাবাহিকতা এই বছরও আমরা কিছু মিষ্টি কুমড়া গাছ লাগাইছি, 2-3টা লাগাইছিলাম, অনেকগুলো নষ্ট হয়ে গেছে। সেই গাছই হচ্ছে এটা। যেখানে দেখেন মিষ্টি কুমড়া ধরে আছে, সুন্দর মিষ্টি কুমড়া এবং অর্গানিক, কোনো কীটনাশক কেমিক্যাল মুক্ত মিষ্টি কুমড়া। এখানে আমরা ফেরোমেন ফাঁদ দিয়ে রাখছি। এই ফেরোমেন ফাঁদের কাজ হচ্ছে পোকাগুলো যেন, যে মাছি পোকা, খুদি পোকা জালি নষ্ট করতে না পারে, এই জন্য ফেরোমেন ফাঁদ এখানে ব্যবহার করছি। ফেরোমন ফাঁদ দেওয়ার পরেও কিছু মিষ্টি কুমড়ায়, যে এখানে একটা মিষ্টি কুমড়া দেখতেছি, দেখেন মিষ্টি দেখানোর চেষ্টা করছি, মাছি পোকানো হুল ফুটাইছে, হুল ফুটায় ভিতরে বাচ্চা টাচ্চা দিছে, ঢ্যাপ ঢাপ, অর্থাৎ মিষ্টি কুমড়া নষ্ট, এটা নষ্ট হয়ে গেছে। তারপরে আমরা কোনো ওষুধ ব্যবহার করিনি, কারণ আমরা যেহেতু মিষ্টি নিজে খাবো, আমরা প্রাকৃতিকভাবে অর্গানিকভাবে করার চেষ্টা করতেছিলাম। তারই ধারাবাহিকতায় যদিও এখানে মিষ্টি কুমড়া নষ্ট হচ্ছে, 2-4টা মিষ্টি কুমড়া এই খুদি মাছি পোকাগুলো হুল ফুটায় নষ্ট করে দিচ্ছে। আমরা ফেরোমেন ফাঁদ দিচ্ছি, ফেরোমেন ফাঁদও তেমন, এদিকে আর মিষ্টি কুমড়া ঠিক আছে। এই যেখানে এখানে একটা আছে, এটাও সুন্দর, সুন্দর মিষ্টি কুমড়া হয়েছে দেখেন। এখানে মোটামুটি আমরা 6 কেজি 900 গ্রাম, আরেকটু লাগবে, 7 কেজি দেন, 7 কেজি পরিমাণে জৈব সার, অর্থাৎ যে জৈব সার আমরা ব্যবহার করি ভার্মি কম্পোস্ট, কেঁচো সার যেটাকে বলা হয়। কেঁচো গোবরটাকে খেয়ে এটা কিন্তু পুরোটাই হচ্ছে গোবর খেয়ে কেঁচো যে পায়খানা করে, সেটাই হচ্ছে এই ভার্মি কম্পোস্ট, তো জৈব সার। দেখেন এটা গাছ ফুল খেতি ফসলের জন্য খুবই উপকারী, যেমন পেঁপে, তরমুজ, পটল, তারপর করলা, বটবটি, কালাই, এদের জন্য খুবই উপকারী একটা জৈব সার এটা, ভার্মি কম্পোস্ট। একটু দেন, দিয়ে দেন। 7.5 কেজি আমরা এখানে মোটামুটি 7.5 কেজি জৈব সার দিয়ে দিলাম। এই যে দেখেন 7.5 কেজি। এই যে আমরা জৈব সারটা এখানে ঢেলে দিছি, এবং জৈব সারটা সুন্দর করে দাদা দলাগুলো ভেঙে দেন, দলাগুলো ভেঙে গুঁড়া করে দেন। গুঁড়া ছাড়া আবার দলা হয়ে থাকবে ওখানে। যেটা আমার ট্রাইকোডার্মা দলা লাগতো, ট্রাইকোডার্মা জৈব সার, সেটা আমরা এখানে পাইনি লোকালি। তো আমরা ভার্মি কম্পোস্টের সাথে ট্রাইকোডার্মা মিক্স করে দিব আজকে। আমরা যে জৈব সারের মধ্যে গাছ প্রতিটা পেঁপে গাছের জন্য জৈব সারের হিসাব করছি, 38টা গাছ আছে মোট আমাদের এখানে। তো 38টা গাছের জন্য আমরা জৈব সারের মধ্যে দিব হচ্ছে ট্রাইকোডার্মা জৈব 7 থেকে 8 কেজি, যেহেতু ট্রাইকোডার্মা পাইনি। আর ভার্মি কম্পোস্টের সাথে এই যে এনএসি রুবি ট্রাইকোডার্মা, যেটা একটা লিকুইড অণুজীব, এটা হচ্ছে আমরা এই ভার্মি কম্পোস্টের সাথে মিক্সড করে দিব। এটা খুলে এটা ছিটে দেন চারিদিকে। তারপর বরিক পাউডার যেটা আছে, ক্যারাম বোর্ড খেলা বরিক পাউডার, এটা 500 গ্রাম দিব। ড্যাব দিব হচ্ছে 20 গ্রাম করে,
760 গ্রামে আমরা এখানে 1 কেজি দিয়ে দিচ্ছি। এমওপি 20 গ্রাম করে গাছ প্রতি 760 আসে, সেখানে আমরা এখানে 1 কেজি দিয়ে দিচ্ছি। জিপসাম 7 গ্রাম করে, মোটামুটি প্রায় 300 গ্রাম আসে, 300 গ্রামে দিছি। ইউরিয়া এরকম 15 গ্রাম করে গাছ প্রতি, সেখানে 600 গ্রাম আসে, আমরা এখানে 500 গ্রাম ইউরিয়া সার দিছি। আর এর সাথে যে টাইকোডার্মা যেটা অনুজীব, তাছাড়া এটা সুন্দর করে পুরাটার উপর মিক্স করে দিয়ে এটা হাত দিয়ে উসমিস করেন আগে, এটা সুন্দর করে মিক্স করে দেবো আমরা টাইকোডার্মা। যেহেতু টাইকোডার্মা সার আমরা পাইনি, আমরা টাইকোডার্মা বানিয়ে নিচ্ছি অনুজীব সুন্দর করে হাতের উপর নেবেন, তাই হাতের উপর নেন না, আমরা নিয়ে সারা ইয়ের মধ্যে মিক্স করে দেন, এটা হচ্ছে অনুজীব। দেখেন টাইকোডার্মা, এটা আমার হাতে দেন, আমি দিয়ে দিচ্ছি। এই যে অনুজীবটা এইভাবে চারিদিকে সুন্দর করে দিয়ে এটা মিক্স করে দিতে হবে। এটা কিন্তু একটা ব্যাকটেরিয়া। এই অনুজীবটা আপনারা চাইলে আবার করেও করতে পারেন। মাছ ধোয়া যে আঁশ আছে, আঁশটা পানি, সে আঁশটা পানি দিয়েও কিন্তু অনুজীবটা তৈরি করা যাবে। টাইকোডার্মা যে কাজটা, সেটা কিন্তু ওটাতেও করা সম্ভব। দেখেন এটা পানিতে ধুয়ে নেন, এটা পুরোটা টাইকোডার্মা। এটা আমরা ভালো করে মুরগি যেভাবে মাখায় সেভাবে মিক্স করব। এটাকে মিক্স করার পরে এর মধ্যে আমরা অন্যান্য সারগুলো মিশাই, তারপর আমরা গাছে প্রয়োগ করব। হালকা আলতো আলতো করে পুরা এটা আগে মিক্স করে নেন। ওই দিক থেকে ইয়ে করেন, ভাঙে নিয়ে আসেন, ভেঙে ভেঙে মিক্স করে দেন পরে। আমরা পেঁপে গাছের সার প্রক্রিয়ায় যে সারটা দিচ্ছি, সেখানে মোটামুটি 6 থেকে 6 রকমের সার ব্যবহার করা হচ্ছে। প্রথম টাইকোডার্মা যেহেতু পাইনি, টাইকোডার্মা অনুজীব ব্যাকটেরিয়া দিয়েছি এর মধ্যে। আমরা এখন দেবো হচ্ছে বরিক পাউডার। এখানে 400 গ্রাম দেওয়ার কথা, আমরা 500 গ্রাম, 100 গ্রাম বাড়াই দিছি, এতে করে কোনো সমস্যা হওয়ার কথা না। যেটা ক্যারাম বোর্ড খেলে বরিক, সে বরিক পাউডার দেখেন এটা চিরাই দেওয়া হচ্ছে বরিক পাউডার। এই সাইডটাতে দেন বরিক পাউডার, হ্যাঁ দিয়ে এখন জিপসামটা বের করেন, ঢালে দেন, দিয়ে জিপসামটা দেন। তার পরবর্তীতে আমরা জিপসাম দিব। বরিক আমাদের মোটামুটি দেওয়া শেষ, আমরা 500 গ্রাম বরিক এখানে ব্যবহার করলাম। এবং এই প্রক্রিয়াটা আমরা প্রতি 3 মাস পর পর এইভাবে আমরা দিয়ে দিব। আর বৃষ্টি হলেই কার্বন ডাইজেন গ্রুপের ছত্রাকনাশক গাছ প্রতি আমরা স্প্রে করে দিব। এখন জিপসামটা দেন, এক প্যাকেট জিপসাম, হ্যাঁ জিপসাম দেন, ওটা দেন, ওটা জিপসাম 300 গ্রাম আছে ওখানে। হ্যাঁ জিপসামটা ঢালে নিয়ে সুন্দর করে জিপসামটা উপর দিকে দিয়ে দেন। তারপর আমরা এর মধ্যে দিব হচ্ছে ইউরিয়া, ড্যাপ এবং এমওপি। মোট 6 রকমের সার আমরা এখানে ব্যবহার করতেছি এই মিক্সড সারটার জন্য। এটা খাবার, যেহেতু আমাদের গলা মাটি ছিল, আমাদের দীর্ঘদিন খাবার দেওয়ার প্রয়োজন পড়েনি। পুকুরের তলের পচা মাটিতে প্রচুর রকম জৈব সার থাকে। তো এখন মোটামুটি গাছ একটু বড় হচ্ছে এবং গাছগুলো একটু দুর্বল, আমাদের দেখা যাচ্ছে পাতা হলুদ হয়ে যাচ্ছে। তো এটার জন্য আমরা গাছের মনে করলাম যে এখন খাবারটা দেওয়া প্রয়োজন, কিন্তু গাছেরও তো জীবন আছে। এখানে ড্যাপ, এমওপি এবং ইউরিয়া, এই 3 রকমের সার মিক্স করে আমরা এখানে দিয়ে দিচ্ছি। সারটা মিক্স করে আমরা উপর দিয়ে সুন্দর করে ছিটাই দেন। এখন সারটাকে সুন্দর করে মুড়ি মাখার মতো, হ্যাঁ এইভাবে খই আর মুরগি যেভাবে মাখায়, আর ওইভাবে এখন পুরো সারটাকে এখন মাখান। দেখেন দেখানোর চেষ্টা করতেছি আমরা কীভাবে সারগুলো রেডি করি গাছের জন্য। এবং প্রতি গাছ প্রতি আমাদের মোটামুটি এখানে সব গাছ মিলায় 38টা গাছের জন্য আমরা 11 কেজি সার নির্ধারণ হয়েছে। এখানে 11 কেজি সার হয়েছে। এবং গাছ প্রতি কত গ্রাম করে সার দেব এখানে, তাহলে আমরা হচ্ছে এখানে গাছ প্রতি সার দেওয়ার চেষ্টা করব 200 থেকে 250 গ্রাম বা 10-20 গ্রাম বেশি হতে পারে। 11 কেজি সার আমরা 289 গ্রাম করে সার গাছ প্রতি আমরা এখানে প্রতিটা গাছ প্রতি আমরা দিয়ে দিব। এই যে আমাদের সার মাখামাখি প্রায় মোটামুটি শেষ। আমরা এই বাটিটার ফ্যার মেরে নিব, নিয়ে আমরা 289 গ্রাম করে সার এখানে ওজন করে নিব। আমরা বাটিটা 0 করে নিই আগে, এখানে বাটি আমাদের 0। এই যে এখন 289 গ্রাম সার তোলেন আর মোট হিসাবে গুনে তোলেন।
দেন তো স্যার 1 মুঠ কমান। 289 গ্রাম 95, আরেকটু কমালেন অল্প। হ্যাঁ 289, 79, হ্যাঁ এটা হলেই হবে। এই মাপ করে আমরা 3 মুঠ, কয় মুঠ দিলেন আপনার সার ওখানে? 3 মুঠ। 3 মুঠ করে সার আমরা হিসাব করে প্রতিটা গাছ প্রতি এখন দিয়ে দিই। 1 মুঠ দিচ্ছেন, 2 মুঠ, 3 একটু বেশি হবে নাকি? 3.5 মুঠ, 3.5 মুঠ সার, 3.5 মুঠ করে সার আমরা গাছ প্রতি এখন দিয়ে দিব। চলো আমরা গাছগুলোতে কীভাবে সার দিই এটা একটু দেখাই। যে এইভাবে চারিদিক থেকে একটা পাতা থেকে প্রায় 1 বিঘ, পাতা থেকে প্রায় 1 বিঘ জায়গা থেকে আমরা এটা নালা করে দেবো। নালা করে সারটা আমরা নালার মধ্যে দিয়ে তারপর মাটি চাপা দেবো নালার মধ্যে, যাতে গাছের ডাল ভেঙে যাবে, কিন্তু নেট টান পড়েছে। আর যেহেতু এখানে খুব কষ্ট করে গাছগুলো লাগানো হয়েছে, পুকুরের উপরে নেট আছে, আমরা নেট কেটে নেটের মধ্যে দিয়ে একটা করে গাছ দিছি দেখেন। এবং আমরা এখানে সারগুলো এর ভিতর দিয়ে দিব দেখেন। এই যে আমরা সারগুলো এইভাবে, এখানে সারগুলো কীভাবে দিচ্ছি, 3 মুঠ সার থেকে 3.5 মুঠ সার এই ধার দিয়ে দূর দিয়ে দিবেন। দূর দিয়ে আমাদের কিন্তু মাটি চাপা দিয়ে দেবো আবার। এই যে এইভাবে আমরা সারগুলো প্রয়োগ করবো প্রতিটা গাছ। এখানে 38টা গাছ আছে, সব মিলাই প্রত্যেকটা গাছে আমরা এভাবে সারগুলো দিয়ে দিব দেখেন। সার দেওয়া শেষ হলে আমরা চারিদিকে মাটি দিয়ে দিব, সুন্দর করে মাটিতে ঢেকে দেবো। এই সাইডে মাটিগুলো তুলে দেন উপরে। এই যে মাটিতে ভেঙে পুরাটাই ভাঙিয়ে দেবো। আর কোনো পানি টানি দেবো না, যেহেতু আকাশে বৃষ্টি হচ্ছে। শ্রাবণ মাসে একটা দিন বাদ জানি বৃষ্টি হয়, আকাশের পানি হচ্ছে, আমরা এক্সট্রা করে কোনো পানি এখানে আর দেবো না। মাটিতে রস আছে যথেষ্ট পরিমাণের। যেহেতু আমাদের এখানে কাজ করতে একটু সমস্যা হবে, যেহেতু আমাদের নেট দেওয়া আছে, আমরা চাই নেটটা নষ্ট না করে গাছগুলোকে বাঁচায় রাখতে। দেখেন নেটটা এদিকে চাপে আসলো কিভাবে? কোন ছাও টান পড়েছে? শিকড় কাটবে কিন্তু, বেশি গভীরে দিবেন না, শিকড় কাটে যাবে। বেশি গভীরে দেওয়ার দরকার নেই, শিকড় দিন কাটে না। একটু অল্প, হ্যাঁ হ্যাঁ হয়েছে। এই যে গাছ প্রতি আমরা 290 গ্রাম 80 গ্রাম করে খাবার দিচ্ছি প্রত্যেকটা গাছ প্রতি। এভাবে খাবারটা দিয়ে দেবো গাছ ধার দিয়ে দূর দিয়ে, যেন গাছের শিকড়টা দূর থেকে খাবারটা সংগ্রহ করতে পারে। এবং তারপরে মাটিতে চাপা দিয়ে দেবো, এই নালাটা বন্ধ করে দিয়ে গাছের গোড়াটা বেঁধে দিব। আমরা চেষ্টা করতেছি খুব সংকীর্ণ জায়গার মধ্যে কাজ করতে, নেটটা নষ্ট না করে আমরা যেন গাছটাকে ঠিকমতো খাবার দিতে পারি। এই জন্য কাজ করতে একটু সমস্যা হচ্ছে আমাদের এখানে। দূর থেকে হ্যাঁ জঙ্গলটাকে ঘাসগুলোকে বের করে উপরে তুলে নিন, দূর থেকে গাছের গোড়ায় যেন কোনো আঘাত না লাগে এবং ধার থেকে যেন কোনো দাউলের মাথা না যায়, তাহলে শিকড় কিন্তু কাটে যাবে। এগুলো শিকড় উপরে ভেসে বেড়ায়, শিকড় গাড়ালে কেটে গেলে গাছটা দুর্বল হয়ে যাবে। দূর দিয়ে দিবেন, দিয়ে উপরে মাটি চাপা করে একটু ছাও করে দিবেন, পানি যেন গাছে গোড়া না জন্মায়। পানি জন্মালে গোড়া পচন হবে। ইচ্ছা করতে কম করা যাবে না, বুঝলেন? গাছ মরছে, এখনো তো মরেনি, মরিছে, গোড়া পচন তো বোঝা যাচ্ছে। গোড়া পচন, এই বৃষ্টির জন্য গোড়া পচন হয়। পেঁপে গাছের একটা ভয়ঙ্কর রোগ হচ্ছে গোড়া পচন। তারপর আমরা চেষ্টা করতেছি এটাকে বাঁচানোর জন্য ট্রাইকোডার মধ্যে ছত্রাকনাশক ও অনুজীব, এবং এখানে ছত্রাকনাশক দিয়ে আমরা স্প্রেও করছিলাম কয়দিন আগে। তারপরে যেভাবে বৃষ্টি হচ্ছে এবং গাছের গোড়ায় সম্ভবত একটু পানি জমছিল এই গাছটার গোড়ায়, এই জন্য এই গাছটা একটু আউসে গেছে মনে হচ্ছে। তারপর আমরা দেখি কি করা যায়, ছত্রাকনাশক ট্রাইকোডার দিয়ে আমরা চেষ্টা করতেছি গাছটাকে বাঁচানোর জন্য, দেখি বাঁচাতে পারি কিনা। যদি বাঁচাতে পারি পরবর্তী গাছটা নিয়ে একটা ভিডিও বানাবো আপনাদের সাথে জন্য।
সুন্দর করে দিয়ে একটু ছ্যাও করে দিন, পানিটা যেন নামে যায়, এখানে যখন বৃষ্টির পানি জমে না থাকে। এই বৃষ্টির পানি জমার জন্য গাছটার গোড়া একটু পচন দেখা দিছে, গাছটা আউশেও গেছে। আমরা চেষ্টা করবো গাছটাকে বাঁচানোর জন্য, দেখি বাঁচাতে পারি কিনা। জন্ম মৃত্যু উপরালার হাতে যদিও। তো আমাদের পরিচর্যাগুলো এভাবে হয়, আমরা প্রতি 3 মাস অন্তর অন্তর এভাবে করে যাব। আগামীতে ফল কেমন হয় আমরা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে পরবর্তী ভিডিওর মাধ্যমে। এবং আমরা সাইড দিয়ে তরমুজের গাছগুলোর জন্য মাটি ঠিক করে রাখছি, যেমন এই জায়গাটা কিন্তু প্রচুর পরিমাণে জৈব সার, 3 ফিট 1 ফিট গভীর করে 3 ফিট পর একটা করে গর্ত আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। এবার তরমুজের চারাগুলো দেখলেন, চারাগুলো রেডি হয়ে গেলে আমরা এই জায়গায় তরমুজ দিয়ে আমরা এই নেটটার উপরে তরমুজ তুলে দেবো, দিয়ে মাচার বা ঝাংলার যে 12 মাসে তরমুজ হবে সেই তরমুজটা আমরা এখানে করার চেষ্টা করবো। এবার যে আমাদের এইভাবে গাছগুলো প্রতিটা গাছের গোড়া বেঁধে বেঁধে দেবো আমরা, প্রতি 3 মাস অন্তর অন্তর এই কাজটা আমরা করে যাব। প্রাথমিকভাবে গাছে যে খাদ্য যারা দিতে হয় সেটা আমরা এইভাবে খাদ্যগুলো দিয়ে থাকি। দেখেন, তো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে পেঁপে গাছের আপডেট নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সকলকে।